আসসালামু আলাইকুম। আহ, আচ্ছা, আমরা সেকেন্ড পার্টে শুরু করতে পারি। তো আমরা ফার্স্ট পার্টে মেইনলি হচ্ছে এএনএন সম্পর্কে দেখছিলাম। আর দেখছিলাম যে আসলে এএনএন মানে জাস্ট খালি আমরা আলোচনা করছিলাম যে এএনএন আমাদের সব প্রবলেম সলভ করতে পারে না। এজন্য আমাদের নতুন নতুন আর্কিটেকচার, যেমন এখানে আরএনএন, এলএসটিএম, সিএনএন আছে, এগুলার ইন্ট্রোডিউস করা হয়েছে। আচ্ছা, আমরা একটু সিএনএনটা দিয়ে দেখি। তো আসলে সিএনএন, এখানে অনেকগুলা কনসেপ্ট আছে। তো সিএনএন নিয়ে কাজ করার আগে আমরা আসলে ইমেজ যে জিনিসটা আছে, ইমেজ জিনিসটা একটু বোঝার ট্রাই করি। আসলে ইমেজ জিনিসটা কি? হ্যাঁ। তো আমরা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজের কথা কল্পনা করি। হ্যাঁ। তো একটা ইমেজের মধ্যে আমাদের অনেকগুলা ঘর থাকে। তো আমরা একটু কয়েকটা ঘর এঁকে দিই। ওকে। দেন হচ্ছে আমরা এখান থেকে কিছু ঘর ফিল আপ করি। আচ্ছা, তো এখন এখানে হচ্ছে কি যে আমরা ঘরগুলা ফিল আপ করলাম, ফিল আপ করার পর দেখলাম যে আসলে এগুলা আসলে ঘর ছিল না। হ্যাঁ। এই যে এখানে যে ভ্যালু ঘরগুলো আছে, এগুলাকে আমরা অ্যাকচুয়ালি একটা ছবির মধ্যে পিক্সেল বলি। হুম। একটা ছবির মধ্যে আমরা এইগুলা, এই ছোট ছোট ঘরগুলোকে আমরা বলি পিক্সেল। আর এই ছোট ছোট ঘরের মধ্যে যে ভ্যালু গুলো আছে, মানে এখানে একটা কালার দিয়ে ফিল আপ করছি। যেখানে কালার নাই, এটার ভ্যালু যদি আমি ধরি, জিরো ধরি, আর এখানে ভ্যালুটা হচ্ছে আমি ওয়ান ধরলাম। তো আমার যে একটা ইমেজ আছে, একটা ইমেজ হচ্ছে নাথিং বাট আ ম্যাট্রিক্স। হ্যাঁ। যেখানে হচ্ছে যে এখানে যেমন আমার ঘর আছে এক দুই তিন চারটা, এদিকে আছে চারটা, এদিকে আছে এক দুই তিন চার পাঁচ ছয়। তাহলে হচ্ছে যে আমার এখানে হবে যে আর সি, তাহলে এটা হবে 3 6 5 4 এক্সপোনেন্টিয়াল ম্যাট্রিক্স হবে। আমি চারটাকে আমার মানে আমার কম্পিউটারে কিভাবে রিপ্রেজেন্ট করবো? আমার কম্পিউটারে তো মানে ইমেজ বুঝতে পারে না, তো তারা জাস্ট খালি বুঝতে পারে নাম্বার। তো তো তারা আমার এই ছবিটাকে বুঝবে কিভাবে, যে আমার 6x4 আকারে একটা ম্যাট্রিক্স থাকবে। তো সেই ম্যাট্রিক্সে আমার উপরে এই চারটা ভ্যালু জিরো হবে। তারপরে এখানে এই ভ্যালুটা জিরো, এটা হচ্ছে ওয়ান, তারপরে জিরো, তারপরে হচ্ছে ওয়ান, তারপরে এটা এখানে জিরো, এটা ওয়ান, এটা জিরো, এটা ওয়ান। তো এইভাবে আমি আর কি মানে বাকিগুলা লিখবো। তো এইভাবে হচ্ছে না আমরা একটা ইমেজকে রিপ্রেজেন্ট করি। আচ্ছা, তো রিয়েল লাইফে হয় কি যে এই ঘরগুলো আমাদের আরো অনেক অনেক ছোট থাকে, তো আমরা আসলে ছবির মধ্যে পার্থক্য করতে পারি না। আর এখানে যে ইমেজটা আছে, এটা জাস্ট খালি একটা সিম্পল ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজের কথা বললাম, অথবা বাইনারি ইমেজের কথা বললাম, যেখানে আসলে দুইটা ভ্যালু আছে। তো আমরা মোবাইলে নর্মালি যে ইমেজগুলো দেখতে পারি, এখানে হচ্ছে যে আমার সেখানে হচ্ছে যে আমার এই যে এখানে যে আমরা ইমেজটা দেখলাম, ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজটা, তো এটা হচ্ছে তিনটা লেয়ার থাকে। একটা হচ্ছে যে আমার আর, একটা হচ্ছে জি, আর একটা হচ্ছে বি। আর রেড এর একটা লেয়ার থাকে, গ্রিনের একটা লেয়ার থাকে, ব্ল্যাক এর একটা লেয়ার থাকে। আচ্ছা, তো তো আমাদের বাস্তব লাইফে ছবিগুলো আর কি, যে আমরা ম্যাক্সিমাম জায়গায় দেখছি যে আমরা যে ছবিগুলো নিয়ে কাজ করি সেগুলো হচ্ছে 8 জিবি। 8 জিবিতে হইলো যে মানে হয় কি যে আমার এখানে যে ইমেজটা দেখলাম, আমরা এখানে লেয়ার ছিল একটা, এখানে ছিল রেড এর একটা লেয়ার থাকবে, গ্রিনের একটা লেয়ার থাকবে, আর ব্ল্যাক এর একটা লেয়ার থাকবে। তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে আমাদের রিয়েল লাইফ ইমেজ। তো এখন কথা হচ্ছে যে এই যে এখানে যে ইমেজ গুলো আছে না, আহ, এখানে যে ইমেজ গুলো আছে, তো এই ইমেজ গুলোর মধ্যে আমার পিক্সেল আছে। তো এখন এইটাকে মানে একটা ইমেজের মধ্যে কি আছে, যেমন যে এখানে একটা পিক্সেল দেখানো হয়েছে, তো একটা ইমেজের মধ্যে কি আছে, তো আমি যদি সেটা বুঝতে চাই, তো সেটা হচ্ছে যে আমি আমার আর একটা নিউরাল নেটওয়ার্কের মধ্যে পাস করে দিতে পারি। আচ্ছা, তো এখানে একটা মজার একটা জিনিস যেটা আমি সবসময় শেয়ার করি আর কি, যখন আমি নিউরাল নেটওয়ার্ক সম্পর্কে কাউকে বলি। তো আসলে এখানে বিষয়টা কি যে আমার এই যে এখানে আমরা যখন, এখানে তো আমি অনেকগুলো হচ্ছে যে আমার ইয়ে আছে, পার্সেপট্রন আছে, তাই না? অনেকগুলো যখন পার্সেপট্রন থাকে তখন আমরা একে বলতেছি হচ্ছে যে মাল্টি লেয়ার পার্সেপট্রন। তো একটা মাল্টি লেয়ার যে পার্সেপট্রনটা আছে না, এটাকে বলা হয় হচ্ছে যে ইউনিভার্সাল, সরি, এটাকে বলা হয় হচ্ছে যে আমার ইউনিভার্সাল ইউনিভার্সাল ফাংশন অ্যাপ্রক্সিমেটর। আচ্ছা, এটাকে কেন ইউনিভার্সাল ফাংশন অ্যাপ্রক্সিমেটর বলা হয়, আগে এইটার আনসারটা দিই। তো মানে আমরা আসলে কি করি, আমি প্রথমে হচ্ছে হচ্ছে যে আমি একটা স্ক্যাটার প্লটের কথা চিন্তা করি। হ্যাঁ। এখানে হচ্ছে যে আমি আমার কথা চিন্তা করি যে আমাদের কোনো মডেল বা কোনো মেশিন লার্নিং মডেল বা ডিপ লার্নিং মডেল আমাদের ইমেজ গুলাকে আলাদা করে কি পাবে,
আমাদের একজনের হিউম্যান ফেস থেকে অন্যজনের হিউম্যান ফেসকে আলাদা করি কিভাবে। তো আচ্ছা দেখি যে এইখানে যে আমরা মানে আমরা যে ফেস লক বা ফেস মানে ফেস রিলেটেড যে এসব ইয়াগুলো আছে যেগুলো আমরা ইউজ করতেছি, হ্যাঁ, এটা কিন্তু মানে এই জিনিসটাকে কিন্তু আমার কোনো ম্যাথমেটিশিয়ানরা কিন্তু মানে ইকুয়েশন দিয়ে ডিফাইন করতে পারে নাই। হ্যাঁ, আমার ম্যাথমেটিক্যালি কোনো ইকুয়েশন নাই। আমার ম্যাথমেটিক্যালি আচ্ছা মনে করি যে এখানে y ইকুয়াল টু mx প্লাস এটা তো একটা ইকুয়েশন আছে, এটা লাইনের ইকুয়েশন। কিন্তু আমি একটা মানুষকে দেখলে কিভাবে চিনবো যে এই মানুষটা দেখতে সুন্দর, এই মানুষটা দেখতে কালো, এই মানুষের নাকটা এরকম, এই মানুষের চোখটা এরকম। তো এই একটা মানুষকে চেনার জন্য বা একটা মানুষকে মানুষ সবার চেহারা তো আলাদা, এতে তো কোনো সন্দেহ নেই। তো আহ, মানে একটা মানুষ অন্য মানুষকে ডিফার করার জন্য আমার ম্যাথমেটিশিয়ান ফিজিশিয়ান যারা আছে তারা কখন কোনো আমার ইকুয়েশন দিতে পারে না, একটা ইকুয়েশন দাঁড় করাতে পারে নাই যে আসলে এটা হচ্ছে ইকুয়েশন, ওই ইকুয়েশন দিয়ে আমি দুইটা মানুষের ফেসের মধ্যে হচ্ছে যে আহ পার্থক্য বের করব। কিন্তু এখানে যে আমার যে মানে মাল্টি লেয়ার যে পারসেপশনটা আছে না, সে হচ্ছে যে এই কাজটা অনেক ইজিলি করতে পারে। হ্যাঁ, অনেক ইজিলি করতে পারে। আমরা আগে যখন লেকচার যখন এন এর কথা দেখছিলাম, তো তখন আমরা বারবার এরকম y ইকুয়াল টু mx প্লাস সি ইকুয়েশনের কথা বলছি। হ্যাঁ, তো এখানে আমি দুইটা এক্সাম্পল দিলাম যে মানুষের ফেসে ইকুয়েশন দ্বারা কখনো আমরা প্রকাশ করতে পারিনি। তো এই জিনিসটা হচ্ছে যে আমার একটা মাল্টি লেয়ার পারসেপট্রন ক্যাপচার করতেছে, আবার এখানে যে ইকুয়েশনটা আছে এটা হচ্ছে যে আমার মাল্টি লেয়ার পারসেপট্রন ক্যাপচার করতে পারতেছে। তো এই যে ইকুয়েশন আর নন ইকুয়েশন জিনিসটা আমার মাল্টি লেয়ার পারসেপট্রন যেহেতু ক্যাপচার করতে পারতেছে, তো এইটা আমরা বলি যে ইউনিভার্সাল ফাংশন অ্যাপ্রক্সিমেটর। আচ্ছা, তো তারা এই জিনিসটা করে কিভাবে যে কারণ মানুষের সবার চেহারা তো এক না, তো সে একটা মানুষের যে চেহারা আছে, হ্যাঁ, তো তো এই চেহারার করেসপন্ডিং এ সে অনেকগুলা ভ্যালু জেনারেট করে, ভ্যালু জেনারেট করার পর তার স্ক্যাটার প্লট আঁকে এরকম। তো পরে সে যদি আরেকটা মানুষের ফেস পায়, তো সেটাকে হচ্ছে কিছু নাম্বারে কনভার্ট করবে, তো তার জন্য আরেকটা স্ক্যাটার প্লট ড্র করবে। তো যেহেতু মানুষের চেহারা সেম হয় না, তো এই স্ক্যাটার প্লট গুলোর মধ্যে আমার পার্থক্য থাকে। তাহলে এটা আমি ধরলাম যে এটা ফেস ওয়ান, ফেস টু, এটা অন্য কোনো মানুষ। তো এরপরে আমার নিউরাল নেটওয়ার্ক এদের মধ্যে ডিসিশন বাউন্ডারি ক্রিয়েট করতে পারে, ডিসিশন বাউন্ডারি ক্রিয়েট করে এদের মধ্যে পার্থক্য বের করতে পারে। কারণ এখানে সবার ফেস ডিস্ট্রিবিউশনটা আছে, ডাটার ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে যে কখনো এক হয় না। আচ্ছা, তো এই যে এখানে আমরা ইমেজ নিয়ে কাজ করতেছি আর কি, তাই না? তো আচ্ছা, তো আমরা দেখলাম যে ইমেজের মধ্যে হচ্ছে যে আমাদের অনেকগুলো পিক্সেল আছে। এখন আমরা যদি একটা মানে ছোটখাটো একটা নিউরাল নেটওয়ার্ক বানাই, তো এখানে দেখা গেছে যে আমি এখানে ফার্স্ট ভ্যালুটা এখানে দিলাম, ফার্স্ট পিক্সেলের ভ্যালু এখানে, সেকেন্ড পিক্সেলের ভ্যালুটা হচ্ছে এখানে দিলাম, থার্ড পিক্সেলের ভ্যালুটা এখানে দিলাম, ফোর্থটা এখানে। তো এইভাবে হচ্ছে যে আমি আরো কয়েকটা নিউরন থাকবে। তো এটার ভ্যালু হচ্ছে এখানে দিব, এইটার ভ্যালু হচ্ছে যে আমি এখানে দিব, তারপরে এখানের এই ভ্যালুগুলো ছিল এখানে দেবো। তো দেওয়ার পরে আমি যদি হচ্ছে নিউরাল নেটওয়ার্ক বানাই, তো বানানোর পরে আমি আলটিমেটলি যে আউটপুটটা পাবো, সেখানে আমার সেখানে আমার হচ্ছে আউটপুটে বলে মানে আমার যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক যেটা আছে এএনএন, তো এএনএন হচ্ছে বলে দিতে পারবে যে আসলে এখানে আমার আসলে কিসের ছবি এটা। হ্যাঁ, আমরা যদি ক্যাট অথবা ডগ, ক্যাট আর ডগ দিয়ে আমাদের হচ্ছে একটা এএনএন কে ট্রেন করলাম, যেখানে আমাদের কাছে অনেকগুলা ক্যাটের ছবি আছে, ডগের ছবি আছে। তো লাস্টে আমরা যে আউটপুটটা পাবো, তো সেই মানে আমার মডেল ট্রেন হওয়ার পরে সে বলে দিতে পারবে যে আসলে না এটা একটা কুকুরের ছবি না ইয়ার ছবি। তো কিন্তু সমস্যা হচ্ছে কি যে এখানে যদি আমরা এই যে ইমেজের সব পিক্সেল গুলা ভেঙে ভেঙে করি না, করলে পরে আমাদের এএনএন এ সেই কাজের কমপ্লেক্সিটি অনেক বেশি হয়। হ্যাঁ, কারণ আমরা যদি বাস্তবের কথা চিন্তা করি, বাস্তবে ইমেজ গুলো কিন্তু অনেক হাই রেজুলেশনের হয়। হ্যাঁ, আমরা কিন্তু লো রেজুলেশন ইমেজ নিয়ে কাজ করি না, তো তখন আমার নিউরনের সংখ্যা অনেক বেশি বেড়ে যায়। তো এই বিষয়গুলো হচ্ছে না আমার এএনএন ইফিসিয়েন্টলি হ্যান্ডেল করতে পারে না। তো এর জন্য হচ্ছে যে আমাদের ইন্ট্রোডিউস করানো হয়েছে নতুন একটা আর্কিটেকচার, ডিপ লার্নিং এর নতুন একটা আর্কিটেকচার, যেটা আমরা বলতেছি সিএনএন, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক। তো এখানে আমরা জাস্ট ইমেজ ডেটা নিয়ে কাজ করি। এখানে আমরা ইমেজ ডেটা নিয়ে কাজ করি, যে উপরে দেখানো হচ্ছে একটা ছবিতে। আচ্ছা, এটা একটু এদিকে আনি। এই তো এই যে এখানে সিএনএন এর কথা বলা হয়েছে। আর এখানে বলা হয়েছে যে এই যে এই টেবিলটা দেখানো হয়েছে, হ্যাঁ, এটা দেখা যাচ্ছে যে আমার একটা ইমেজ, এই যে ইমেজ 0 0 0, এখানে 1 ভ্যালু আছে, তার মানে এখানে কালার আছে, এখানে কালার নাই।
এটাকে একটা কনভলিউশনাল লেয়ারের মধ্যে পাঠানো হয় পুলিং ফ্ল্যাটিং। আচ্ছা, এখানে মানে যেখানে যে লেয়ার গুলো আছে, হ্যাঁ, এটা যদি আমি ভালো করে এক্সপ্লেন করতে যাই, এটা আমার 4 থেকে 5 ঘন্টা লাগবে। তো যেহেতু আমাদের কাছে টাইম খুব কম, আমরা অত বেশি এক্সপ্লেনেশনে যাবো না, আমরা জাস্ট খালি দেখতেছি। তো এখানে আমার মানে সিএনএন যে নিউরাল নেটওয়ার্ক আছে, তো সিএনএন এর মধ্যে আমার মেইনলি পার্ট থাকে হচ্ছে দুইটা। হ্যাঁ, এই যে একটা পার্ট আছে, আর এখানে হচ্ছে আরেকটা পার্ট আছে। তো এই পার্টটা কিন্তু আমার হুবহুব এএনএন এর মতো। এই পার্টটা হচ্ছে হুবহুব এএনএন এর মতো। তো এটার আমরা অনেক সময় বলি হচ্ছে যে ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক, এই পার্টটুকু। আর এই যে এই পার্টটুকু আছে, হুম, এই যে এটার নাম কিন্তু কি কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক না। তো এই কনভলিউশন হচ্ছে আমার এই প্রথম পার্ট, আর নিউরাল নেটওয়ার্ক হচ্ছে যে এই পার্টটুকু বা এএনএন। তো এখানে হচ্ছে কি করে যে এখানে আমার বাসায় যে রেলো আছে, তারপর রেলো আছে, হ্যাঁ, আমরা যখন পারসেপট্রনটা দেখছিলাম, তো পারসেপট্রনে দেখার পর এখানে আমরা সামেশন হয়, এখানে হচ্ছে যে আমার একটা ফাংশন থেকে, হ্যাঁ, এই ফাংশনটাকে আমরা মানে বলি না যে আসলে এই ফাংশনের মধ্যে কি কি থাকে, মানে বা ফাংশন গুলো কেমন হয়, আজকাল বলছি যে এখানে একটা ফাংশন থাকে। তো আহ, সেই ফাংশন গুলোকে আমরা বলছিলাম স্টেপ ফাংশন বা অ্যাক্টিভেশন ফাংশন। তো এই অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে একটা হচ্ছে রেলো। রেলো একটা অ্যাক্টিভেশন ফাংশন হবে, তারপরে সিগময়েড, সিগময়েডের কথা বলছিলাম। তো সিগময়েড রেলো এটা এটা হচ্ছে অ্যাক্টিভেশন আমার ফাংশনের পার্ট। আচ্ছা, তো তো এখানে স্পেশাল কিন্তু হচ্ছে আমার অপারেশন হয়, তো এই অপারেশন গুলাকে আমরা বলি কনভলিউশন অপারেশন। এখানে পুলিং নামে কিছু আছে, অপারেশন হয়, পুলিং আর প্যাডিং এরকম টাইপের কিছু অপারেশন আছে। তো এই কনভলিউশন অপারেশন আসলে এখানে তো ভেঙে ভেঙে এক্সপ্লেন করা সম্ভব না, তো জাস্ট আমরা খালি বিষয়টা দেখতেছি। তো এখানে জাস্ট কি করছি, ফিচার এক্সট্রাকশন। ফিচার এক্সট্রাকশনে বলতে হচ্ছে যে আমার আসলে এই যে এখানে যেমন একটা বক্স দেখানো হয়েছে, এখানে তো আমার আরেকটা বক্স, তো এই এদের মধ্যে সম্পর্ক কি, হ্যাঁ, তার মানে আমরা হচ্ছে যে বিষয়গুলো ওয়েট হিসেবে কল্পনা করি যে আসলে আহ, তো মানে ওয়েট এখানে ওয়েট দিয়ে কি বোঝাবে যে হচ্ছে না আমার এই পার্টের সাথে এই পার্টের সম্পর্ক কি, অথবা এটার সাথে যে এখানে যে যাবে, হ্যাঁ, তাদের মধ্যে সম্পর্কটা কেমন, এটা কি শরীরের পার্ট নাকি শরীরের পার্ট না, এমন টাইপের বিষয় আমার ওয়েট ডিফাইন করে। তো মানে এই ইমেজের মধ্যে এই ইমেজের মধ্যে হচ্ছে যে আমার মানে কোন পার্টি কি কি করা আছে, হ্যাঁ, এদের মধ্যে যে রিলেশনটা, হ্যাঁ, এই রিলেশনটা কিন্তু আমার এটাতে ডিফাইন হবে না। এটাতে ডিফাইন, আগের কথাটা ছিল বলার জন্য বলছিলাম। তো এটা হচ্ছে আমার এই এতটুকু ডিফাইন করা হবে যে আসলে এখানে আমার একটা পার্টির সাথে আরেকটা পার্টির কি সম্পর্ক। এটা হচ্ছে আমার কনভলিউশনাল, মানে সে নিজে হ্যান্ডেল করার পরে, আর এই ফুললি কানেক্টেড যে লেয়ার আছে, তো সে হচ্ছে যে মানে ক্লাসিফাই করে। যেমন এই যে এখানে আমার আমার এই মডেলটাকে তিন ধরনের ইমেজ দিয়ে ট্রেন করা হয়েছে। এখানে জেব্রা, ডগ আর হলো হর্স। তো হর্সের মধ্যে আমরা এখানে যে জেব্রার যেটা আছে এই ছবিটাকে দিছি, দেওয়ার পরে এখানে হচ্ছে আমার এই যে জেব্রার প্রবাবিলিটি আছে 0.7। 0.7 মানে হচ্ছে যে আমার মডেল হচ্ছে প্রায় 70% মতো শিওর যে আমার ইনপুট হিসেবে একটা জেব্রার ইমেজ ছবি দেওয়া হয়েছে। তো বেসিক্যালি আমার কনভলিউশনাল মানে নিউরাল নেটওয়ার্ক যেটা আছে এটা মোটামুটি এমন ভাবে কাজ করে। ওকে। আচ্ছা, আমরা এখানে আমি আমি আরো 3-4টা টপিক হচ্ছে যে একটু বোল্ড করে রাখছি। যেমন হচ্ছে এএনএন টেবুলার ডেটা নিয়ে কাজ করে, যেটা আমরা লাগিয়ে দেখছি। আর সিএনএন হচ্ছে আমার ইমেজ ডেটা নিয়ে কাজ করে। আর আরেকটা নিউরাল নেটওয়ার্ক আছে যেটার নাম হচ্ছে আরএনএন, রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। তো এটা হচ্ছে আমার সিকুয়েন্সিয়াল ডেটা নিয়ে কাজ করে। তো আমরা তো টেবুলার ডাটা দেখছি, টেবুলার ডাটা হচ্ছে একটা টেবিলের মধ্যে থাকে, তাই না? আমরা ইমেজ জানি কি, ইমেজ ম্যাট্রিক্স আর কিছুই না। আর আমার তাহলে সিকুয়েন্সিয়াল ডেটাটা কি? যেমন আমি একটা এক্সাম্পল দেই যে আচ্ছা, এরকম একটা লাইন এক্সাম্পল বললাম যে লায়ন কিল্ড ইয়াসিন। তো এখানে হচ্ছে যে সিংহটা ইয়াসিনকে মানে মেরেছে, তাই না? হ্যাঁ, তো এখন এইখানে যে এই ওয়ার্ডটা, হ্যাঁ, এটাকে যদি আমি এইভাবে লিখতাম,
এই দুইটার মধ্যে হচ্ছে কি আমার কিন্তু মানে সেন্টেন্সের মিনিং প্রায় 180 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো এইখানে কিন্তু আমার হচ্ছে মানে সিরিয়াল ম্যাটার করতেছে, যে আসলে প্রথমে যদি লায়ন আসে, লায়নের পর আমার কিলি আসতে হবে, এরপরে হচ্ছে যে আমার এখানে ইয়াসিন যে আছে, আহ, তার নাম আসবে, তাই না? তো এইখানে হচ্ছে যে আমার সিকোয়েন্স একটা ম্যাটার করতেছে। তো এই টাইপের যে ডেটা গুলো আছে এইগুলাকে আমরা বলতেছি সিকোয়েন্সিয়াল ডেটা, যেখানে মানে আমার সিকোয়েন্স ম্যাটার করে। আমি যখন কথা বলতেছি, আমার একটা ওয়ার্ডের পর অপর কোন ওয়ার্ড আসতেছে, এটা কিন্তু ম্যাটার করে। মানে আমি আমার মনের ভাব প্রকাশ করার জন্য এমন ভাবে কথা বলতে পারবো না যেটা হচ্ছে কেউ যাতে না বুঝে। তো আমার আমরা যে কথা বলতেছি এটা হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল ডেটার উদাহরণ। তো আচ্ছা, এখানে সিকোয়েন্সিয়াল যে ডেটাগুলো আছে, সিকোয়েন্সিয়াল ডেটার মধ্যে আচ্ছা বেসিক্যালি এই যে পার্টটুকু আছে না, এটা বেসিক্যালি হচ্ছে আমার এনএলপির পার্ট, যেটা আমাদের স্যার পড়াইছিল মেবি খুব সম্ভবত বাইরে উঠে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এটা ছিল ওইখানের পার্ট। তো আচ্ছা, আমরা কতগুলো এক্সাম্পল কল্পনা করি, যে আসলে আমরা যদি সিকোয়েন্সিয়াল ডেটাটা যদি এন দিয়ে সলভ করতে গেতাম তো কি সমস্যা হতো। হ্যাঁ, আচ্ছা, আমরা যখন হচ্ছে যে এনএলপি নিয়ে কাজ করি, হ্যাঁ, এনএলপি নিয়ে কাজ করার সময় আমরা মনে করি যে এই যে এটা হচ্ছে আমার একটা ডেটা সেট। হ্যাঁ, এটা হচ্ছে আমার ডেটা সেট, এই ডেটা সেট দিয়ে আমি একটা মডেল ট্রেন করবো, এনএন মডেল ট্রেন করবো। তো শুরুতে এটা যেহেতু হচ্ছে হলো আমার একটা সিকোয়েন্সিয়াল ডেটা, তো এখানে আমাকে প্রথমে বের করতে হবে যে আসলে এখানে আমার ইউনিক ওয়ার্ড কতগুলো আছে। ওয়ার্ড কেন? কারণ আমার হচ্ছে যে মানে মেশিন লার্নিং মডেল বলি বা যেই বলি, আহ, সেটা হচ্ছে যে আমি ডিপ লার্নিং মডেলের কথা বলি আর মেশিন লার্নিং মডেলের কথা বলি, তারা হচ্ছে কখনো এইরকম ভাষা বুঝতে পারে না। হ্যাঁ, আমরা এখন এই যে চ্যাট জিপিটির কথা বলি, চ্যাট জিপিটি সে হচ্ছে মানে কোনো ওয়ার্ড বুঝতে পারে না। তুমি তার সাথে বাংলাতে কথা বলতেছো না ইংলিশে কথা বলতেছো, সেই এইগুলা বুঝতে পারে না। সে জাস্ট বুঝতে পারে যে তার এই ওয়ার্ডের করেসপন্ডিং এ তার কাছে একটা নাম্বার দেওয়া থাকে। হ্যাঁ, এই ওয়ার্ড গুলোর করেসপন্ডিং এ তার কাছে একটা নাম্বার দেওয়া থাকে। সে জাস্ট খালি কি করে যে ও আচ্ছা, আমার তো এটা আসছে, আমার তো মায় আসছে, মায়ের পর তো আচ্ছা এটা তো এটা হওয়ার কথা। হ্যাঁ, এরকম একটা প্রেডিকশন দেয়। হ্যাঁ, চ্যাট জিপিটি এভাবে কাজ করে। মানে উনি ওয়ার্ডের মিনিং বোঝে না, ও জাস্ট খালি বুঝে যে আমার ইউজার কোশ্চেন তো এইটা, তাই ইউজার কোশ্চেনের অনুসারে আমার পরবর্তী ওয়ার্ড গুলো কি হতে পারে সলিউশনের জন্য, এইভাবে আসলে সে প্রেডিক্ট করে। তো শুরুতে আমাদের কাছে কি এখানে আমার ইউনিক ওয়ার্ড গুলো খুঁজে বের করা, যেমন এখানে ইউনিক ওয়ার্ড আছে ছিল কয়টা, একটা দুইটা তিনটা, তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা 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 সাতটা আটটা ইউনিক ওয়ার্ড আছে। কিন্তু এখানে আছে আমার টোটাল ইউনিক ওয়ার্ড আছে না। তো আমি ইচ্ছা করলে মাইরে এভাবে প্রকাশ করতে পারি সংখ্যায়। ওয়ান দিলাম, এক দুই তিন চার পাঁচ ছয় সাত। হ্যাঁ, একটু আমার হচ্ছে যখন আমি একটা মেশিনকে ট্রেন করবো, তো তখন মায়ের পরিবর্তে আমি এভাবে চেঞ্জ করবো। তারপরে নেম রে এখানে জিরো ওয়ান দিলাম, আর বাকি সবগুলো হচ্ছে জিরো জিরো। তো এটা হচ্ছে যে নেম, এভাবে প্রকাশ করতে পারি। হ্যাঁ, এ- এ- এই এই জিনিসটা হচ্ছে যে একবারে ইয়া আর কি, বেসিক আর কি। আচ্ছা দেখো, তারপর এরপরে এখানে আমার সব ওয়ার্ড গুলাকে এরকম সংখ্যাতে প্রকাশ করবো, প্রকাশ করার পরে এটাকে হচ্ছে যে এখানে যেহেতু আটটা আছে, আটটা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, আটটা, না আটটা হচ্ছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আচ্ছা আচ্ছা। একটা সমস্যা হচ্ছে কি, আমার এই ডেটা সেটের মধ্যে এই আটটা ইউনিক ওয়ার্ড আছে। তো আটটা ইউনিক দেওয়ার কারণ হচ্ছে কি যে আমি যখন হচ্ছে আমি এইটা দেখা যায় আমার মডেল ট্রেন করাবো, তো আমি দেখা গেছে যে এখানে আমি মাই দিলাম, তারপরে হচ্ছে যে এখানে হচ্ছে আমি নেম দিলাম, আর এখানে হচ্ছে যে আমি ইয়াসিন দিলাম। হ্যাঁ, আর বাকি যে নিউরন গুলো আছে না, এই নিউরন গুলাতে কিন্তু আমার আর কিছু দেওয়া লাগবে না। এই ইনপুট হিসেবে এখানে যাবে হচ্ছে জিরো, আর আমার জাস্ট খালি এই তিনটা হিসেবে যাবে। কারণ হচ্ছে যে আমার ডাটা সেট, ট্রেনিং ডাটা সেটে আমার যে ইউনিক ওয়ার্ড আছে, ওই ইউনিক ওয়ার্ড সংখ্যা পর্যন্ত আমার এখানে ইয়াটা নেওয়া লাগবে। এখন দেখা গেছে যে আমার ট্রেনিং শেষ, আমি একটা টেস্ট একটা ডেটা সেট নিয়ে আসলাম, তো টেস্ট ডেটা সেটে আমি দেখলাম যে আমার ইউনিক ডেটা হচ্ছিল 9টা। তো সেক্ষেত্রে যখন হচ্ছে আমার ইয়াতে যাবে, তখন এখানে আমার আরেকটা নিউরন লাগবে, কিন্তু আমি যখন আমার মডেল ট্রেন করছি তখন 8টা দিয়ে করছি। তো এখানে একটা সমস্যা আছে যে আমাদের ইনপুট টেক্সটের সাইজ মানে ভেরি করলে পরে আমার ইএনএন এর জন্য এটা সুবিধার না।
তো এই যে এখানে আমি একটা লিখে রাখছি যে আসলে যদি আমার ইনপুট টেক্সট সাইজ মানে ইনপুট টেক্সটের সাইজ ভেরি করে তাহলে হচ্ছে যে এএনএন সমস্যা হয়। তারপরে তো জিরো প্যাডিং, এই যে জিরো প্যাডিং কেন বলতেছি যে এখানে আমরা জিরো পাঠাইতেছি না, তো এই ভ্যালু গুলাকে তো আমার সব জিরোতে পাঠানো লাগতেছে, তো এটা বলছে জিরো প্যাডিং। হুম। তো এখানে আমরা আগের লেকচারে সম্ভবত হচ্ছে আহ ভ্যানিশিং গ্রেডিয়েন্ট ডিসেন্টের কথা বলছিলাম, তাই না? তো এই যে আমি যখন এইভাবে একটা নিউরাল নেটওয়ার্ক ট্রেন করতে যাবো, তো জাস্ট খালি তিনটার ভ্যালু আছে আর বাকি ভ্যালু গুলো হচ্ছে জিরো। তো সেই সময় আমার একটা একটা চান্স থাকবে যে আমার হচ্ছে যে যেহেতু এই হিউজ পরিমাণে হচ্ছে আমার নিউরন আপডেটই হচ্ছে না বা তাদের ওয়েটের ভ্যালু আপডেটই হবে না, তাহলে হচ্ছে যে আমার অপর পাশে যে ওয়েট গুলো আছে সেগুলোর ভ্যালু তেমন ভালোভাবে আপডেট হবে না। তো এটা একটা ঝামেলা। আর এখানে শুধু শুধু যে এই জিরো গুলার জন্য আমরা ওয়েট ক্যালকুলেশন করছি, তো এটা আমার কম্পিটিশনালি খরচ বাড়াইতেছে না, কারণ এখানে তো আর কিছু নাই। এখানে তো আমার যদি ক্যালকুলেশন আমি বাদ দিতাম, সেটা তো হচ্ছে না আমার পক্ষে ভালো ছিল। তো আমরা আমরা তো সেটা করতে পারতেছি না এএনএন এর ক্ষেত্রে। এরপরে প্রেডিকশনের ক্ষেত্রে ঝামেলা দেখা দেয়। এই জন্য হচ্ছে কি যে আমরা সিকুয়েন্সিয়াল ডেটার ক্ষেত্রে আমরা কখনো হচ্ছে যে ইউজ করি না, মানে এএনএন আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক যেটা আছে, এটা হচ্ছে না আমরা ইউজ করি না। আহ, তো এর জন্য হচ্ছে যে আমাদের নতুন একটা আর্কিটেকচার দাঁড় করানো হয়েছে যে এইসব সিকুয়েন্সিয়াল ডেটা যেগুলো যেগুলো আছে ওইগুলাকে আমার একটা মানে আমার মেশিনকে শেখানোর জন্য, আমার মেশিনকে মানুষের ভাষা শেখানোর জন্য আমার এই আর্কিটেকচারটা ইন্ট্রোডিউস করা হয়েছে। যেটা বলতেছি হচ্ছে আরএনএ, রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কে হয় কি যে আচ্ছা আমি এখানে লিখছিলাম যে হি ইজ গুড, হি ইজ গুড, না? তো এইখানে আচ্ছা, উপরে এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম যে আমি যখন এখানে ডাটা পাঠাচ্ছি না, তো আমরা যখন টেবুলার ডেটা দিয়ে এএনএন কে ট্রেন করতেছি, তো আমি যদি এরও আগে পাঠাই আর এরও পরে পাঠাই তাহলে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। কিন্তু আমি যদি হচ্ছে যে হি আগে পাঠাইলাম, তারপরে হচ্ছে যে এই সেকেন্ডারি গুড পাঠাইলাম আর লাস্টে ইজ পাঠাইলাম, না তাহলে আমার এখানে হইলো যে হি গুড ইজ, তাহলে কিন্তু আমার কিন্তু ওয়ার্ডের মিনিং গুলো চেঞ্জ হয়ে যাইতেছে, হ্যাঁ? তো এই জিনিসগুলো আমার কিন্তু হচ্ছে এএনএন দিয়ে হ্যান্ডেল করা যায় না, কিন্তু এই জিনিসগুলো আমার হচ্ছে যে আরএনএন যে আর্কিটেকচার আছে এটা ইজিলি হ্যান্ডেল করতে পারে। হ্যাঁ। তো যেমন হচ্ছে আমি এটাতে হচ্ছে আমার মডেল ট্রেন করবো, তো মডেল ট্রেন করার সময় তো শুরুতে আমি এখানে হি পাস করলাম এই নেটওয়ার্কে। তো এটা প্রসেসিং হবে, প্রসেসিং হওয়ার পর এখান থেকে একটা আউটপুট পাবো। তো ওই আউটপুটের পর আমি এখানে ইস ইজ ইনপুট দিব। ইজ আমার ইনপুট গেল, ইনপুট দেওয়ার পরে তারপর হচ্ছে গুড ইনপুট দেওয়া। তো আসলে এই নিউরাল নেটওয়ার্ক হচ্ছে আমার এইভাবে কাজ করে। আচ্ছা, তো এখন এই যে আমার আরএনএন যে নিউরাল নেটওয়ার্কের কথা বললাম, তো আরএনএন নিউরাল নেটওয়ার্কের মেইনলি দুইটা প্রবলেম আছে। তো দুইটা প্রবলেমের মধ্যে আমার আমার প্রথম প্রবলেমটা হচ্ছে যেটা লং টার্ম ডিপেন্ডেন্সি ক্যাপচার করতে পারে না। সেখানে লং টার্ম ডিপেন্ডেন্সি কি, যেমন আহ এটা তো আমরা সিকোয়েন্সিয়াল ওয়ার্ড নিয়ে কাজ করতেছি, তাই না? তো অনেক সময় আমাদের প্যারাগ্রাফ দেওয়া থাকে বা কোনো একটা স্টোরি দেওয়া থাকে, দেখা গেছে যে কোনো একটা স্টোরি হচ্ছে যে আমার 20 পেজে, তাই না? স্টোরি শুরুতে বলা হয়েছে যে দিস স্টোরি ইজ অ্যাবাউট, আচ্ছা, এখানে মনে করো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হয়েছে। তো এখানে হচ্ছে আমার আরো 19টা লাইন আছে। তো 20 নাম্বার লাইনে আমার মডেল হচ্ছে যখন ট্রেন হচ্ছে, তো ট্রেন হওয়ার সময় তো এখানে এমন একটা লাইন আসছে যে আসলে তখন হচ্ছে না যে আমার মানে আমার ইউজারের কাছে কোশ্চেন দরকার যে আসলে স্টোরিটা কার সম্পর্কে বলা হয়েছে। তো তখন হচ্ছে কি আমার আরএনএন হচ্ছে ফেল করে। আরএনএন মানে তাকে যে শেখানো হয়েছিল উপরে যে এই স্টোরিটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লিখিত হয়েছে, কিন্তু আরএনএন সেটাকে মনে রাখতে পারে না। কারণ এখানে হচ্ছে যে তার অনেকগুলা ওয়ার্ড সে মানে প্রসেসিং করার পরে এখানে যাওয়ার পরে সে আগের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলা কে মনে রাখতে পারে না। তো এই জন্য এটা বলছে যে লং টার্ম ডিপেন্ডেন্সি। হুম, আচ্ছা, এখানে যে আমি জাস্ট খালি এটা আসলে আর্কিটেকচারের ব্যাখ্যাটা দিচ্ছি, হ্যাঁ? এই এখানে যা কিছু আছে সবকিছু ম্যাথমেটিক্স। তো আসলে এই ম্যাথমেটিক্স গুলা ডিটেলসে দেখার টাইম নাই। তো তো আমরা এএনএন এর ক্ষেত্রে দেখছিলাম যে এএনএন এর ক্ষেত্রে মানে পুরোপুরি ম্যাথটা দেখছিলাম যে এএনএন মানে কিভাবে ওয়েট ক্যালকুলেট করে বা ওয়েট কিভাবে আপডেট করতেছে। কিন্তু এখানেও সেম কাহিনীগুলা হয়।
তো একটা টাইম পরে এখানে একটা প্রবলেম হয় যেটাকে বলেছিল এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তো এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট ডিসেন্ট হওয়ার ফলে এখানে আমার যে ওয়েট থাকে, নিউরাল নেটওয়ার্কে যে ওয়েট থাকে, ওয়েট গুলো হচ্ছে আপডেট হওয়া বন্ধ করে দেয়। হ্যাঁ, এই ভ্যালু যেটা থাকে এটাই থাকে। আচ্ছা, এটা যদি ভ্যালু যদি সেম থাকে তাহলে তো আমরা রেজাল্ট ভালো পাবো না। তো মেইনলি হচ্ছে না আমার আরএনএন এই দুইটা সমস্যা দেখা দেয়। ওকে, আচ্ছা। তো এই আরএনএন সমস্যাগুলার সমাধান করার জন্য আমাদের আরেকটা নতুন আর্কিটেকচারের আচ্ছা, তো এখানে আরএনএন ফুল মিনিংটা কিন্তু আমি পরে বলছিলাম যে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। আচ্ছা, আরএনএন প্রবলেমগুলো সমস্যা করার জন্য আমাদের হচ্ছে ইন্ট্রোডিউস করা হয় হচ্ছে এলএসটিএম এর। এলএসটিএম হচ্ছে যে লং শর্ট টার্ম মেমোরি। আচ্ছা, এলএসটিএম হচ্ছে যে আমার লং শর্ট টার্ম মেমোরি, লং শর্ট শর্ট টার্ম শর্ট টার্ম মেমোরি। এটা হচ্ছে এটার পূর্ণরূপটা। আচ্ছা, তো এই যে এখানে আছে না, ওইখানে জাস্ট খালি একটা ডায়াগ্রাম দেখাইছিলাম আরএনএন এর। তো আরএনএন এর যদি এটা যদি মানে ব্রিফলি এক্সপ্লেইন করি, তো এটা আর্কিটেকচারটা দেখতে এরকম হয়। হ্যাঁ, এখানে টি ইকুয়াল টু জিরোতে যে হি গেল, তারপরে এখানে ইজ আসলো, এখানে গুড আসলো, এইভাবে এগুলো আমরা টাইম স্টেপ বলি, টাইম স্টেপ। তো জিরো টাইম স্টেপে এটা যাচ্ছে, এটাতে এটা যাচ্ছে এইটা। আর এই যে এখানে আমার আগের আউটপুটের সাথে মানে আমার হচ্ছে যে আগের যে কি হচ্ছে বা আগে কোন ওয়ার্ডটা গেছে এটার সাথে এটার একটা রিলেশন ক্যাপচার করে, যে এখানে তাদের মধ্যে একটা রিলেশন ক্যাপচার কানেকশন আছে। আচ্ছা, এখানে টেনিজ এর জিনিসটা হচ্ছে যে আমরা যখন নিউরাল নেটওয়ার্ক দেখছিলাম, তো দেখার পর এখানে আমাদের ছিল সামেশনের পর এখানে ছিল আমার হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন বা স্টেপ ফাংশন। অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে হচ্ছে আমার টেনিজ একটা অ্যাক্টিভেশন ফাংশন আছে, টেনিজ একটা আছে। তারপরে চলো আমরা লিকি রেলু আছে, রেলুটা আমরা আগে দেখছিলাম। তারপরে সিগময়েড একটা আছে, তাই না? তো আচ্ছা, এটা কনফিউজ হওয়ার কিছু নেই এখানে। টেনিস যেটা আছে এটা হচ্ছে আমার একটা অ্যাক্টিভেশন ফাংশন। হ্যাঁ, এটাও ওয়ান কাইন্ড অফ হচ্ছে যে আমার একটা পারসেপট্রনের মতোই কাজ করে, বা এটার কাজ করার মানে ইয়াটা আর একটু ভিন্ন somehow। আর এখানে অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে আমরা টেনিস ইউজ করতেছি। আচ্ছা, তো তো এখানে সমস্যা হচ্ছে যে আমার মানে লং টার্ম ডিপেন্ডেন্সি আমার যে আরএনএন আছে সে হচ্ছে ক্যাপচার করতে পারে লং টার্ম ডিপেন্ডেন্সি, বা অথবা এভাবে বলতে পারি যে সে হচ্ছে তার তার পুরানো কথা বা পুরানো স্মৃতি হচ্ছে সে মনে রাখতে পারে না, তাই না? তো এই সমস্যা সমাধানের জন্য আমাদের আসছে হচ্ছে এলএসটিএম। তো আচ্ছা, তো এলএসটিএম এর যে আমার বেসিক যে আর্কিটেকচারটা আছে, তো এই আর্কিটেকচারটা যদি দেখি, তো এইখানে আমরা দেখবো কি যে ওয়েট একটা মিনিট, আমরা যদি এই চিত্রটা একটা দেখি, তো এই যে এখানে হচ্ছে যে আমার দেখো যে এখানে কিন্তু আমার একটা মাত্র দাগ দেওয়া আছে, তাই না? তো এখানে হচ্ছে যে আমার মানে আগের সাথে আগের ওয়ার্ডের সাথে পরের ওয়ার্ড পরের কোন ওয়ার্ড আছে তার সাথে সম্পর্ক করার জন্য একটা মাত্র কনটেক্সট ইউজ করা হচ্ছে। একটা মাত্র লাইনের ইউজ করা হয়েছে, কিন্তু এইখানে মানে আগেরটার সাথে রিলেশন করার জন্য, আচ্ছা হ্যাঁ, এখানে তো একটা বক্স দিয়ে দেখানো হয়েছে, এরকম যদি দেখি এরকম আরো আরো বক্স থাকবে। আর এই বক্সে আমার মানে এখানে কানেকশন থাকবে ছিল দুইটার সাথে এটা থাকবে ছিল দুইটার সাথে কানেকশন। তো এখানে একটা দিয়ে রিলেশনটা মেনটেন করা হচ্ছিল, এখানে দুইটা দিয়ে রিলেশনটা মেনটেন করা হচ্ছে। হ্যাঁ, তো আহ, তো এই যে এখানে এখানে যে ইয়াটা আছে মানে রিলেশনটা যে মেনটেন করার জন্য লাইনটা আছে, এটাকে আমরা মানে অ্যাকচুয়ালি বলে হিডেন স্টেট। আচ্ছা, এটা একটু ক্লিয়ার করে। আচ্ছা, তো এই আমার যে মানে একটা এলএসটিএম যে সেল আছে, হ্যাঁ, এলএসটিএম সেলে আমার হচ্ছে যে দুইটা স্টেট ইউজ করা হইতেছে। হ্যাঁ, তো এই দুইটা স্টেটের মধ্যে আমার যে এই স্টেটটা আছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে হলো এলটিএম। হ্যাঁ, আর এই পাশে যেটা বলতেছি সেটা হচ্ছে এসটিএম। হ্যাঁ, এটা হচ্ছে যে আমার লং টার্ম মেমোরি আর এটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি। তো এই যে এখানে যে মানে এলএসটিএম এর যে কাহিনীটা আছে না, এই পুরো কাহিনীটা হচ্ছে না আমাদের মানুষের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে একটা স্টোরি বলবো, একটা ছোটখাটো একটা স্টোরি বলবো। তো তোমার কাজ হচ্ছে যে ওই স্টোরির হিরোকে সেটা খুঁজে বের করা। হ্যাঁ, আচ্ছা, আমি তো তাহলে স্টোরিটা বলা শুরু করি। তো মনে করো যে কোনো একটা রাজ্যে একটা রাজা ছিল, তো সেই রাজাটা খুব বেশি দয়ালু ছিল, অনেক ভালো ছিল।
তো হুট করে পাশের রাজ্য থেকে একটা দুষ্ট লোক এসে মানে সেই রাজার সাথে আক্রমণ করে। হ্যাঁ, আচ্ছা, আমি স্টোরির এখন এই পয়েন্টে আছি। হ্যাঁ, তো আমি যেহেতু তোমাকে স্টোরি এতটুকু বলছি, তো এখন আমি যদি তোমাকে কোশ্চেন করি যে আসলে এই স্টোরির হিরোকে, তাহলে অবশ্যই তোমার এখানে আনসার আসা উচিত রাজা। হ্যাঁ, আর যে লোকটা আক্রমণ করতেছে, আমি এখানে তাকে মানে দুষ্ট বলে সম্বোধন করছি, তো তাকে তো তুমি অবশ্যই হিরো হিসেবে বলবা না। তুমি হিরো হিসেবে বলবো সেই রাজাকে, কারণ রাজাকে আমি একটু গ্লোরিফাই করে বলছি যে সে অনেক বেশি দয়ালু, সে অনেক বেশি ভালো। তো এই ক্ষেত্রে হচ্ছে মানে আমাদের ইয়া হচ্ছে যে হিরো হচ্ছে যে রাজা। হ্যাঁ, আচ্ছা, কিন্তু দেখা গেল কি যে এইখানে যে যুদ্ধ হইলো, এই যুদ্ধ হওয়ার পর আমার রাজা মারা গেছে। তো রাজা মারা যাওয়ার পর রাজার একটা ছেলে ছিল। হ্যাঁ, তো সেই রাজার ছেলে আহ রাজার ছেলে ছিল। সেই রাজার ছেলে মানে চেষ্টা করলো যে আমি তাহলে এই যে এই দুষ্ট লোকটা আছে, এই দুষ্ট লোকটাকে মারবো। তো এখন আমি যদি তোমাকে এই মুহূর্তে বলি যে আসলে আমার স্টোরির মধ্যে হিরোকে, তো এখন তুমি বলবা না, আসলে রাজা তো যেহেতু মারা গেছে, তাহলে তো রাজা তো হিরো হিরো ছিল না। না, আমাদের চোখে হিরোকে যে হচ্ছে একবার শেষ পর্যন্ত থাকবে, স্টোরি লাইনে শেষ পর্যন্ত থাকবে, ওভারঅল সব প্রবলেমের সলিউশন করবে। আর সেই হচ্ছে যে আমাদের আমাদের কাছে মানে আমাদের হিরোর ডেফিনেশনটা হচ্ছে এমন। তো এখন কথা হচ্ছে যে তাহলে এখন আমাদের স্টেজে এসে মনে হচ্ছে যে আমাদের রাজার যে ছেলে আছে, তো সেই ছেলে হচ্ছে যে আমাদের হিরো। কিন্তু আমি যদি স্টোরি লাইনে আরেকটু আগে যাই, যে যে রাজার ছেলে যখন তাকে আক্রমণ করলো, আক্রমণ করার পরে এই রাজার ছেলেটাও মারা গেল। হ্যাঁ, এও মারা গেল। তার মানে হচ্ছে যে আমার এই রাজার যে ছেলেটা আছে, হ্যাঁ, এই রাজার ছেলেটাও হচ্ছে যে আমার এখানে হিরো না। আচ্ছা, তারপরে মনে করো যে এই এই যে তার যে ছেলে ছিল, এই ছেলে আরেকটা ছেলে ছিল। তো ছেলের বয়সটা খুব কম ছিল। তো কয়েকদিন পরে সেই ছেলেটা বড় হইলো, বড় হওয়ার পরে সে তার হচ্ছে যে বাবা আর তার দাদাকে যে হত্যা করছে, তাদের প্রতিশোধ নেওয়ার জন্য সেই লোকের কাছে যায়। সেই লোকটা একটু বয়স্ক হয়ে যাওয়াতে সে দুর্বল ছিল, তো তাকে মেরে ফেলে, তাই না? তো এইখানে আমার আলটিমেটলি আমার মানে আমার এই স্টোরি লাইনের হিরো হচ্ছে আমার এই যে এই ছেলেটা। হ্যাঁ, এই ছেলেটা ধরতে গেলে ছেলে হচ্ছে যে আমার হিরো। হ্যাঁ, তো এখানে আমাদের ব্রেনটা কিভাবে ফাংশন করলো? হ্যাঁ, ব্রেনটা কিভাবে ফাংশন করলো আমি যদি এই বিষয়টা একটু মানে একটু ডিপলি অ্যানালাইসিস করি। হ্যাঁ, তো শুরুতে আমি আমি আমার টাস্ক কি ছিল, যে আমি বললাম যে মানে এই স্টোরির হিরোকে, এটা তোমার কাজ হচ্ছিল খুঁজে বের করা। তো প্রথমে যখন আমি রাজার ডেফিনেশন এমন ভাবে দিছি, তো তোমার মনে হয়েছে যে না, এইটার হিরো তো রাজা, এই গল্পের হিরো হচ্ছে না রাজা। কিন্তু আমরা যখন স্টোরি লাইনের একটু সামনের দিকে আগাচ্ছি, তো আগানোর পরে হ্যাঁ, এইখানে আমি তোমাকে বললাম যে রাজাটা তো মারা গেছে। রাজাটা যখন হচ্ছে যে মারা গেল, তো তখন আহ তখন হচ্ছে তুমি কি করলা যে তুমি মানে তুমি এখানে ভাবলা যে তোমার রাজাই হচ্ছে যে এখানে হিরো। তো তখন তুমি হচ্ছে যে এটাকে এখান থেকে কাটছো, কেটে এখানে হচ্ছে যে তার ছেলের নাম দিয়ে বসাই দিচ্ছ, তাই না? মানে তোমার মেমোরিতে। কারণ তখন তুমি ভাবছো যে এই ছেলেটা হচ্ছে হিরো। কিন্তু একটু পরে আমি যখন আমার স্টোরি লাইনের দিকে সামনের দিকে আগালাম, তো তখন হচ্ছে যে তার যে ছেলে আছে, সে হচ্ছে আমার আলটিমেটলি হিরো হচ্ছে। তো তখন হচ্ছে না আমার এখানে আমি আপডেট, এটাকে কেটে এখানে আপডেট করছি এই ছেলের ছেলে। তো দেখো যে আসলে আমরা আমরা যখন চিন্তা ভাবনা করতেছি, তো এখানে আমরা দুইটা জিনিস কিন্তু মেনটেন করতেছি। একটা হচ্ছে আমার কারেন্ট সিচুয়েশন কি। তো কারেন্ট সিচুয়েশন মনে রাখার জন্য আমরা একটা স্টেট মেনটেন করি, আমরা হিউম্যান বিং। আর এইটা হচ্ছে যে আমাদের স্মৃতিশক্তি। স্মৃতিশক্তি যেটা হচ্ছে যে আমাদের আমাদের পুরোনো যে স্মৃতিগুলো আছে, তো সেই স্মৃতিগুলা আমরা স্টোর করতেছি এখানে। আর এটা করতেছি হচ্ছে যে আমাদের কারেন্ট যে স্মৃতিগুলো আছে ওইগুলা। হ্যাঁ, তো এলএসটিএম এর ডিজাইনটা কিন্তু মানে এর এমন ভাবেই করা হয়েছে যে এখানে আসলে দুইটা স্টেট মেনটেন করা হয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে যে আমার পার্মানেন্ট স্মৃতির জন্য, বা যেটাকে আমরা বলতেছি যে স্মৃতি। আর এটা হচ্ছে না আমার কারেন্ট, আমার কারেন্টে কি চলতেছে, আমার কারেন্ট লাইফে কি চলতেছে। হ্যাঁ, আর এটা হচ্ছে যে আমার একবারে পার্মানেন্ট, যে হিডেন যে স্টেটটা আছে ওই হচ্ছে এটা মেনটেন করতেছে। আচ্ছা, এটা ডিলিট করি একটু। ওকে, তো এইখানে আহ এটাকে আমরা বলতেছি এলডিএম। এখানে যেহেতু হচ্ছে যে আমার আহ মানে আমরা যা যা কাজ করি সবই তো আমাদের কিছু মনে থাকে না। হ্যাঁ, কিছু মনে থাকে, কিছু মনে থাকে না। তো যেটা মনে থাকে এটা আমরা পার্মানেন্টলি একটা এক জায়গায় মানে স্টোর হিসেবে কল্পনা করতে পারি। তো ওইটাকে আমরা বলি হচ্ছে যে লং টার্ম মেমোরি। হ্যাঁ, বা আমাদের যে স্মৃতিশক্তি। আর এটা হচ্ছে যে আমরা মানে আমাদের বর্তমান সিচুয়েশন কেমন, এটাকে আমরা বলি এসটিএম বা শর্ট টার্ম মেমোরি।
তো এটা চেঞ্জ হইতে পারে শর্ট টার্ম মেমোরি ভ্যালু। শর্ট টার্ম মেমোরিতে আমাদের যে ভ্যালুগুলো থাকবে এটা যে কোনো মধ্যে চেঞ্জ হতে পারে কারেন্ট সিচুয়েশনের উপর বেস করে। কিন্তু লং টার্মের যে মেমোরিগুলো আছে এটা আমরা খুব 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 মানে কম আপডেট করি। তো আমার এই এলএসএ, তো এই যে দেখো এখানে আমরা যেহেতু দুইটা স্টেট মেনটেন করতেছি, একটা হচ্ছে এলটিএম আর একটা হচ্ছে এসটিএম। তো এখান থেকে আমার নাম আসলে এলএসটিএম। হ্যাঁ, এই আর্কিটেকচার একটা নাম। আচ্ছা, এখানে যে যেগুলো আছে, হ্যাঁ, এই যে এটা তো আমরা জানি এটা হলো সিগময়েড ফাংশন। হ্যাঁ, সিগময়েড ফাংশন 1 × 1 + e⁻x। আর এটা হচ্ছে আমার tan h। তো tan h ফাংশনের আমার ফর্মুলাটা হচ্ছে যে e⁻−x। আচ্ছা, e⁻+x e⁻−x মোস্ট প্রবাবলি ভুলে গেছি। e⁻x + e⁻−x এমন মেবি। এটা একটা অ্যাক্টিভেশন ফাংশন, এটা একটা অ্যাক্টিভেশন ফাংশন। তারপরে যে এখানে যেটা আছে এটা বললে আমরা বলি পয়েন্ট ওয়াইজ। পয়েন্ট ওয়াইজ গুড, এটাকে বলে হচ্ছে পয়েন্ট ওয়াইজ যোগ। মানে এখানে যা কিছু আছে সবকিছু ম্যাথমেটিক্স, কিন্তু আমরা যেহেতু মানে জিনিসপাতিগুলো অনেক বেশি শর্টকাটে পড়তেছি, তো ম্যাথমেটিক্স এর দিকে যাওয়ার কোনো টাইম পেলাম না আর কি। বা ম্যাথমেটিক্স দেখলে এই বিষয়গুলো অনেক বেশি লং হবে। আচ্ছা, তো যেটা দেখতেছিলাম আর কি যে আমার যে এলস্টেম সেল আছে একটা, এই এলস্টেম সেলে আমার বেসিক্যালি তিনটা পার্ট আছে, এ একটা পার্ট, এ একটা পার্ট, আর হচ্ছে এ একটা পার্ট। তো এই যে এই পার্টের মধ্যে এই পার্টটাকে বলি আমরা বলি ফরগেট গেট। হ্যাঁ, আর এই পার্টটাকে বলি আমরা হচ্ছে ইনপুট গেট, আর এটাকে বলি হচ্ছে আউটপুট গেট। তো এটাকে ফরগেট গেট কেন বলা হইতেছে, কারণ ওই আমরা যখন স্টোরির কথা কল্পনা করতেছিলাম, তো আমরা প্রথমে রাজা ভাবছি, আমরা প্রথমে হিরো ভাবছিলাম হচ্ছিল রাজাকে, তো রাজা তো ছিল না। তো পরবর্তী যখন আমাদের আমরা যখন হচ্ছে কারেন্ট ইনফরমেশন গুলো পাইছি, তো তখন সেটা হচ্ছে যে আমরা এলটিএম আপডেট করে দিছি। তো আপডেট করার সময় তো আমার তো মানে আগে আমরা যাকে হিরো বলছিলাম, তো এই জিনিসটা তো আমার নেটওয়ার্ক থেকে ফরগেট করা লাগবে, তাই না? তো এই ফরগেটের কাজটা করে হচ্ছে যে আমার নিউরাল নেটওয়ার্কে দিয়ে পাঠায়। আর তারপর এটা আসলে ইনপুট, এটা হচ্ছে যে আম, এটা হচ্ছে যে আমার মানে এই রাজার ছেলেকে আমরা তারপরে পরবর্তীতে হিরো হিসেবে মানছি, তো এটা এই পাশে হচ্ছে ইনপুট হিসেবে আসবে। আর তারপরে হচ্ছে সে এটাকে মানে কি করবে আর কি, আউটপুট হিসেবে দিবে যে আসলে সম্পর্ক কেমন বা কি, বা তার কাছে বর্তমানে কারেন্টে কি কন্টেক্সট আছে, সামথিং লাইক এরকম। আচ্ছা, তো আপাতত এটা এতটুকুই থাক। তো আমাদের আরেকটা লাস্ট টপিক ছিল হচ্ছিল জি আর ইউ, গ্রেডেড রিকারেন্ট ইউনিট। হ্যাঁ, এটাও একটা হচ্ছিল ইয়া আর কি, আপনার একটা নিউরাল নেটওয়ার্ক আর্কিটেকচার। তো এই ইমেজটা বেশি বড় আসে নাই। আচ্ছা, এই ইমেজটা হচ্ছিল বেশি বড় আসে নাই। এইটা আমার যতটুকু মনে আছে এটা মেবি আসছে হচ্ছে 2014 সালে। আর এটার এই আর্কিটেকচারটা আরো বেশি পুরানো করে আর্কিটেকচার। তো তো এই আর্কিটেকচারটা কি করে, দেখো এই আর্কিটেকচার কিন্তু আমার একটা স্টেটই মেনটেন করা হয়েছে। হ্যাঁ, একটা স্টেট, যেখানে একটা স্টেটই মেনটেন করা হয়েছে, একটা স্টেট মেনটেন করে এই এলএসটিএম এর কাজগুলা। এলএসটিএম এর দুইটা স্টেট মেনটেন করছে, এখানে একটা স্টেট মেনটেন করে সেম সেম কাজগুলা করা হয়েছে। তো এখানে আমি যখন মানে প্রথমে এই দুটা শিখছিলাম, তো এদের দুটার মধ্যে কম্প্যারিজন ছিল যে আমার এখানে হিডেন স্টেট একটা, ওইখানে দুইটা, তো এটা একটু কম্পিটিশনালি এক্সপেন্সিভ হবে আমার এলএসটিএম। আর এটা একটু কম হবে জিআরইউ, তাই না? আচ্ছা, তো এখন এখানে আরেকটা কোশ্চেন আসতে পারে যে আসলে আমার কাছে একটা প্রবলেম দেওয়া হয়েছে, তো আমি সেই প্রবলেমের মধ্যে কোনটা ইউজ করবো, জিআরইউ ইউজ করবো বা নাকি এলএসটিএম ইউজ করবো? তো এখানে হচ্ছে আমার যে জিআরইউ বা এলএসটিএম, হ্যাঁ, এটা আমরা বলতে পারি না যে আসলে মানে কোনটার পারফরমেন্স ভালো হবে, কারণ দুইটাই ভালো পারফরমেন্স দেয়। হ্যাঁ, ভিন্ন ভিন্ন মানে ডেটা সেটের উপর ডিপেন্ড করে দুইটাই ভালো ভালো রেজাল্ট দেয়। তো আমরা একবারে বলতে পারবো না যে আসলে এটাই ভালো, না জিআরইউ তো ভালো না, আমার হচ্ছে এলএসটিএম ভালো। তো এর জন্য হচ্ছে মানে আমাদের প্রথম কাজ হচ্ছে যে এক্সপেরিমেন্ট করে দেখা যায় আমার জিআরইউ ভালো পারফরমেন্স করতেছে নাকি এলএসটিএম ভালো পারফরমেন্স করতেছে। তো আমাদের আশা করি আমাদের মানে এই টপিক গুলা ছিল মাহবুব পার্টে। আচ্ছা, তো আচ্ছা এখান থেকে আমি চাচ্ছি যে এটাকে আমরা আরো হালকা একটু এক্সটেন্ড করি। হ্যাঁ, এক্সটেন্ড করে এটা হচ্ছে যে আমরা চ্যাট জিপিটি এর এরা পর্যন্ত যাই। চ্যাট জিপিটি এরা পর্যন্ত গেলে তাহলে আমাদের বিষয়গুলো একটু বুঝতে একটু ভালো হবে যে আসলে চ্যাট জিপিটি আলটিমেটলি কিভাবে কাজ করতেছে। আমরা অনেক বেশি মানে ফাস্ট হয়ে যাবো। আচ্ছা, তো এইখানে আমার উপরে যে কিছু সমস্যা ছিল, যে লং টার্ম ডিপেন্ডেন্সি সমস্যা ছিল আরএনএন এ, একটা গল্পের স্টার্টিং
এখানে হইলে সে যদি একটা পয়েন্ট সার্টেন একটা পয়েন্টে থাকে সেটা মনে রাখতে পারতো না। তো আমার জিআরইউ আর এলএসটিএম এও সেম প্রবলেমটা আছে, কিন্তু আরএনএন এ মেবি খুব সম্ভবত আমার যতটুকু মনে আছে যে 40 থেকে 50টা ওয়ার্ড যদি ক্যাপচার করতে পারে, মানে 40 থেকে 50 ওয়ার্ডের পরে সে হচ্ছে ভুলে যাবে যে সে আগে মানে কোন জিনিসগুলো হচ্ছিল মনে রাখছে, বা কোন 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 জিনিসের কার সাথে কি সম্পর্ক ছিল, সেটা হচ্ছে সে ডিফাইন করছিল। 40-50 লাইনের মধ্যে থাকলে সে ডিফাইন করতে পারবে, আর এর বেশি হয়ে গেলে সে আগের জিনিসগুলোকে ভুলে যাবে। তো এটাতে হচ্ছে যে আমার জিআরইউ আর এলএসটিএম এ এই রেঞ্জটা অনেক বেশি বাড়ছে। হুম, অনেক বেশি বাড়ছে, কিন্তু একবারে ওরকম চ্যাট জিপিটি বা এখন বা চ্যাট জিপিটির কথা বলি বা যে কোনো এলএলএম এর কথা বলি, তারা যেভাবে রিমেম্বার করে, তো ওই ক্যাপাবিলিটিস কিন্তু আমার এই নিউরাল নেটওয়ার্ক জি আরএনএন বা জিআরইউ এগুলো কিন্তু কেউ দিতে পারে না। তো এর জন্য আমাদের আরো নতুন নতুন আর্কিটেকচার, আরো নতুন কয়েকটা আর্কিটেকচার ইন্ট্রোডাকশন করা হয়েছে। এর মধ্যে একটা ছিল লুয়াং অ্যাটেনশন, তারপর একটা ছিল ভার্ডেনাম অ্যাটেনশন। তো এইখানে লুয়াং আর ভার্ডেনাম যেটা ছিল, সেটা হচ্ছে যে আমার এই যে সিকোয়েন্সিয়াল ডেটা, মানে মানুষ কিভাবে কথা বলতেছে, সিকোয়েন্সিয়াল ডেটা কিভাবে কাজ করতেছে বা কিভাবে আউটপুট দিবে, তো ওইটা নিয়ে কাজ করার ট্রাই করছিলাম। তো ওই এটাও তেমন হচ্ছে সফলতার মুখ দেখতে পারে নাই। ভার্ডেনাম আর লুয়াং অ্যাটেনশন, যে দুইটার কথা বললাম। ওকে, আচ্ছা। এখানে হ্যাঁ আমি মাঝখানে আরেকটা জিনিস বলছিলাম যে আসলে আমার মেশিন কখনো হচ্ছে যে বুঝতে পারে না, আমার ইংলিশ ওয়ার্ড গুলো বুঝতে পারে না। যেমন এখানে আছে যে হি ইজ গুড, হি ইজ গুড, এরকম টাইপের ওয়ার্ডস। তো আমি বলছিলাম যে সবার আগে আমরা তো ইউনিক ওয়ান কাউন্ট কাউন্ট, এখানে তিনটা আছে, তো হি কে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ইজ কে হচ্ছে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, আর গুড কে হচ্ছে 001 রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা। তো এখন আমরা যদি এটাকে একটা গ্রাফের মধ্যে আঁকাইলে এখানে আমার একটা পয়েন্ট আসবে, মনে করলাম কি, এখানে আমার একটা পয়েন্ট আসবে ইজ, এখানে আমার আরেকটা পয়েন্ট আসবে গুড, কারণ সবগুলাই আলটিমেটলি ভ্যালু হচ্ছে ওয়ান, তাই না? তো এটা যদি আমি এক্সিস এ ধরি, তো অবশ্যই এটা এই এক্সিস এ থাকবে, কারণ বাকি দুই এক্সিস এর মান হচ্ছে 0। তারপরে এখান থেকে তো আমরা ডিস্টেন্স বের করি না, ডিস্টেন্স বের করলে সবগুলো ডিস্টেন্স বিভক্ত করে আসতেছে। তো এই যে এখানে যে টেকনিকটা বললাম, হ্যাঁ এটা আমরা ইউজ করছি, যে এটাকে বলে হচ্ছে ওয়ান হট এনকোডিং। এটা হচ্ছে যে আমরা ইউজ করছি। তো এই এনকোডিং এর হচ্ছে কি, যে এই দুইটা ওয়ার্ডের মধ্যে পার্থক্য বুঝতে পারে না। আর এই যে মানে ওয়ার্ডকে বা একটা সেন্টেন্সকে যে ওয়ার্ডে প্রকাশ করবো মেশিনকে বোঝানোর জন্য, কিন্তু মেশিন হচ্ছে যে যে দুইটা ওয়ার্ডের মধ্যে ডিস্টেন্স, এটা বেসিক্যালি হচ্ছে যে তার ডিস্টেন্স ক্যালকুলেট করে তারপর দুটো ওয়ার্ডের মধ্যে মিনিং বোঝার চেষ্টা করে। তো এই যে কাজটা আছে, এই কাজটা হচ্ছে যে আমার এই টেকনিক দিয়ে হয় না। তো এর জন্য আমার আরো মানে নতুন কিছু টেকনিক ইন্ট্রোডাকশন করা হয়, যেটা আমরা যে এনএলপি তে পড়ছিলাম, হচ্ছে ব্যাগ অফ ওয়ার্ড। ব্যাগ অফ ওয়ার্ড ব্যাগ অফ ওয়ার্ডের মধ্যে আমার আছে যে ব্যাগ অফ হচ্ছিল ইউনিগ্রাম, ব্যাগ অফ বাইগ্রাম, ব্যাগ অফ ট্রাইগ্রাম, এরকম কিছু টেকনিক আলোচনা করা হয়েছে। এরপরে হচ্ছে যে এখানে যে জিনিসগুলো বললাম, ওয়ান হট এনকোডিং, ব্যাগ অফ ওয়ার্ড, এইসব হচ্ছে আমার মেশিন লার্নিং রিলেটেড। এরপরে আসলে ডিপ লার্নিং রিলেটেড। আসার পরে এখানে আমার ওয়াট টু বেগ নামে একটা ছিল, যেটা গুগল ইন্ট্রোডিউস করছিল। তো ওইটা দেখলাম অনেক ডিপ, অনেক অনেক ভালো, বেশি পারফরমেন্স করছে আগের গুলা থেকে। হ্যাঁ, কিন্তু আমার ওইখানে সমস্যা হচ্ছে কি, যে উম, এরকম যে আমি আমার মানে ওয়ার্ড টু বেগের কথা বলতেছি আর কি, ওয়ার্ড ওয়ার্ড টু বেগের কথা বলতেছি। তো হ্যাঁ, আমার একটা প্রবলেম ছিল কি, যে এরকম কম্পিউটার লাইন বলি যে ইজ গুড অ্যাপেল ইজ গুড ফর হেলথ। এরকম একটা লাইনের কথা বললাম, আর আরেকটা বললাম যে অ্যাপেল মেড গুড ফুড, তাই না? তো এরকম দুইটা কথা বললাম। তো এখানে অ্যাপেল, এটা কিন্তু দুটো কিন্তু আলাদা আলাদা কনটেক্সটে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এই দুটো কিন্তু আমরা আলাদা আলাদা কনটেক্সট ইউজ করা হয়েছে। এই ক্ষেত্রে অ্যাপেল কিন্তু খাবার হিসেবে ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, এই প্রথম লাইনে কিন্তু। আর এইখানে যে শেষের লাইনে আছে, এখানে হচ্ছে যে আমার অ্যাপেলটা কিন্তু আমার হিসেবে ব্যবহার করা হয়েছে, যে একটা কোম্পানির নাম হিসেবে ব্যবহার করা হয়েছে। আমার ওয়ার্ড টু বেক যেটা আছে, সে হচ্ছে যে এই দুটার মধ্যে মানে ডিফারেন্সিয়েট করতে পারতো না, যে এই অ্যাপেলটা যেহেতু আমার হেলথ হিসেবে ব্যবহৃত হয়েছে, তো এটার কিন্তু এমবেডিং, আচ্ছা ওই যে সংখ্যাগুলা প্রকাশ করলাম না, এটার আর কি এমবেডিং বলে। হ্যাঁ, তো এমবেডিং
আহ, এই সংখ্যাগুলো যে প্রকাশ করলাম একটা ওয়ার্ড কে ওটাকে এমবেডিং বলে। তো এই অ্যাপেলের এমবেডিং আর এই অ্যাপেলের এমবেডিং দুটো আলাদা হবে, হ্যাঁ। কিন্তু আমরা ওয়ার্ড টু বেগ দিয়ে আমরা যখন সেই একটা ওয়ার্ডে এমবেডিং করতেছি, এই এমবেডিংটা স্ট্যাটিক হইতেছে, হ্যাঁ। এটা হচ্ছে যে আমার কোন সেন্টেন্সের সাথে বসতেছে তার উপর ভিত্তি করে কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো আমাদের আমরা যদি হচ্ছে আমরা মানুষ কিভাবে কথা বলি বা মানুষের যেমন এই যে এখানে আমরা দুইটা মানে সেম সেম জিনিস কিন্তু আমরা কিন্তু দুইটা ডাবল মিনিং বুঝতেছি। তো এই এই যে এই জিনিসগুলো আছে, তো এর জন্য আমাদের দরকার ছিল হচ্ছে যে আম, আমাদের এটাকে দরকার ছিল হচ্ছে যে মানে কনটেক্সচুয়াল এমবেডিং, মানে যেটা হচ্ছে যে কনটেক্সটের সাপেক্ষে চেঞ্জ হইতে পারবে। যখন সে এই সেন্টেন্সে ব্যবহার হবে তখন দেখা গেছে তার এমবেডিং একরকম হবে, যখন সে এই সেন্টেন্সে ব্যবহার হবে তখন হচ্ছে সে অন্য আঙ্গিকে ব্যবহৃত হবে। তো এই জিনিসটা সলভ করা হয়েছে, এই জিনিসটা সলভ করা হয়েছে মেইনলি 2017 সালে। 2017 সালের শেষের দিকে গুগল থেকে, হ্যাঁ। গুগলের হচ্ছে যে আমার একটা গুগল ব্রেইন নামে একটা কোম্পানি আছে, হ্যাঁ। গুগল ব্রেইন, গুগল ব্রেইন নামে একটা কোম্পানি আছে, তো এটা একটা গুগলেরই আর কি কোম্পানি, গুগলেরই আর কি একটা পার্ট। তো এখানে কি হয় যে গুগলের যত সব রিসার্চ রিলেটেড যে জিনিসগুলো হয় এটা হচ্ছে গুগল ব্রেনে হয়। তো গুগল ব্রেনের কতগুলো বিজ্ঞানী ছিল, সায়েন্টিস্ট ছিল, ডেটা সায়েন্টিস্ট। তো তারা কি করছে, তারা একটা রিসার্চ পেপার বের করছে। তো রিসার্চ পেপারটার নাম হচ্ছিল অল দা অ্যাটেনশন ইউনিট, এরকম। তো এই যে এই রিসার্চ পেপারটা আছে না, এই রিসার্চ পেপারটাই মানে আমাদের আজকের যে আমরা এআই দেখতেছি বা এলএলএম দেখতেছি, এই এলএলএম এর মূল ভিত্তি হচ্ছে আমার এই রিসার্চ পেপার। তো তো তারা যখন রিসার্চ পেপারটা দিছে অবশ্যই তারা একটা নিউ একটা আর্কিটেকচারকে প্রপোজ করছে, তাই না? হ্যাঁ, যে আর্কিটেকচারটা আমার এলএসটিএম এর, আমরা এখানে এলএসটিএম দেখছি, আমরা এখানে আরএনএন দেখছি, আমরা এখানে জিআরইউ দেখছি, এই সবগুলোর থেকে ভিন্ন। তো এই আর্কিটেকচারটা দেখতে হচ্ছে যে অনেকটা এরকম। এটা হচ্ছে যে সেই বিখ্যাত চ্যাট জিপিটিতে ইউজ করা হয়েছিল আর্কিটেকচার, এইটা। এই তো এই যে এটা। তো আচ্ছা, আমি এতক্ষণ যে বকবক গুলা করলাম যে অ্যাপেলের মিনিং বুঝতে পারে না, ই করতে পারে না, এই যে এইখানে একটা টার্ম আছে যে মাল্টি হেড অ্যাটেনশন। তো এই মাল্টি হেড অ্যাটেনশন কি করে যে আমার ওয়ার্ডের উপর ভিত্তি করে সে হচ্ছে হলো ই করতে পারে যে আসলে এটা আর মিনিং এইটা, এটার মিনিং এইটা। হ্যাঁ, এই আর্কিটেকচারটা দেখতে যত সিম্পল হইতেছে, হ্যাঁ, এটা কিন্তু অনেক বেশি কমপ্লেক্স। আর এখানে যা কিছু আছে সবকিছু নাথিং বাট ম্যাথমেটিক্স, এখানে ম্যাথমেটিক্স ছাড়া আর কিছু নেই। এখানে যা কিছু আছে সবকিছু ম্যাথমেটিক্স। তো এই যে এখানে পজিশনাল এনকোডিং একটা আছে, এটা হচ্ছে আমি বলছিলাম যে সিকোয়েন্সিয়াল ওয়ার্ড আমার সিকোয়েন্স ম্যাটার করে, যে প্রথমে যদি হি হয় তারপরে ইজ হবে তারপরে গুড হবে, এরকম এই সিকোয়েন্স গুলাকে মানে পজিশন হ্যান্ডেল করে, যে এটা পজিশনাল হ্যান্ডেলিং। তো এই এটা হিউজ পরিমাণে একটা টপিক। তো এটা মানে লাস্ট 2017 সালের শেষের দিকে আসে, 2017 সালের শেষের দিকে। তারপরে মানে এই রিসার্চ পেপারটা আসার পরে সবাই উঠে পড়ে লাগছে যে আসলে কিভাবে এই একটা হিউজ পরিমাণে বড় হচ্ছে যে আমার এআই মডেল তৈরি করা যায়। তো তারপরে আস্তে আস্তে সবাই লাগে, তো এখানে আমার আলটিমেটলি ওপেন এআই যারা আছে ওরা হচ্ছে সাকসেসফুল হয়, বুঝছেন? তো অনেকেই আছে যে মানে চ্যাট জিপিটি বলি, তারপরে ক্লাউডি বলি, মানে তাদের খুব বেশি ফ্যান। হুম। কিন্তু সমস্যা হচ্ছে যে আমার 2025 সালে যখন ডিপসিকটা আসলো, হ্যাঁ। যদি আমার ডিপসিকের আর্কিটেকচার পুরোটা দেখা হয় নাই, আহ, অর্ধেকের মতো দেখছিলাম। ডিপসিকের আর্কিটেকচার দেখলে আসলে মানে একটা লোক লিটারালি পাগল হয়ে যাবে যে একটা মানুষ বা একটা গ্রুপ অফ পিপলের এত কমপ্লেক্স চিন্তা করার, মানে এত কমপ্লেক্স জিনিস চিন্তা করার আইডিয়া কিভাবে আসে। ওই আর্কিটেকচারটা অনেক 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 বেশি সুন্দর। এই আর্কিটেকচারের মধ্যে যে সৌন্দর্য আছে এটার থেকে ওই আর্কিটেকচারটা অনেক অনেক বেশি সুন্দর। আর এটা হচ্ছে অনেকেই জানি যে যখন আমার ইয়া হয়েছে যে ওপেন এআই যখন ইয়া হলো আর কি, তাদের জিপিইউ মানে রিলিজ করার পরে আমার ইউএসএ কিন্তু চাইনাতে জিপিইউ দেওয়া বন্ধ করে দিয়েছিল। আহ, আচ্ছা, তো আমাদের মোটামুটি এই পর্যন্তই থাক, চ্যাট জিপিটি এই পর্যন্ত থাকি। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এ পর্যন্ত শেষ করি। আসলে বিষয়গুলো আরো পড়লে আরো অনেক বেশি ডিটেলসে পড়া যেত, কিন্তু আমাদের কাছে যেহেতু সময় খুব কম, আমরা সংক্ষেপে জিনিসগুলো লিখি। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আর আমারও কোনো প্রিপারেশন ছিল না, আমি জিনিসগুলো পড়ছিলাম অনেক বেশি আগে। তো কারো যদি মনে হয় এই বিষয়টা ভুল গেছে বা ইয়া গেছে তাহলে সেটা একটু বলে দিতে পারো। ধন্যবাদ।